মমতা বলে, আমাদের জীবনের সব সমস্যার সূচনাকারী পলক এসেছে। মুস্কানকে দেখে পলক খুশি হয়, কিন্তু মুস্কান রাগী স্বরে বলে, কেন এসেছে ও? কি চাই ওর? হাসিব বলে, তুমি শান্ত হও মুস্কান, তুমি প্রেগনেন্ট। এই অবস্থায় এত উত্তেজিত হলে চলবে না, সেটা আমাদের বাচ্চার জন্য ভালো হবে না। মমতা বলে, ও বলছে ভাইয়ের সাথে দেখা করতে চায়। হাসিব ও মুস্কানের চোখ বিস্ফোরিত হয়। মুস্কান বলে, ও কি মজা করছে আমাদের সাথে? পলক বলে, মজা করব? আমি সত্যি মেহরাজ ভাইয়ের সাথে দেখা করতে চাই। মুস্কান পলকের কাছে এগিয়ে গিয়ে বলে, মেহেরাজ ভাইয়ের সাথে দেখা করবে? করব। তাহলে এসো আমার সাথে। বলিয়ে মুস্কান পলকের হাত ধরে টানতে থাকে। টানতে টানতে পলককে পাশের একটা কবরস্থানের কাছে নিয়ে যায়। সেখানে একটা কবরস্থানের সামনে দাঁড় করায় পলককে, আর বলে, এই নাও। বলেই কাঁদতে থাকে। হাসিব দৌড়ে এসে মুস্কানকে সামলায়। মমতাও দূর থেকে এসব দেখে কাঁদতে থাকে। পলকের পুরো পৃথিবী যেন থমকে যায়। সে মেহেরাজের কবরের পাশে বসে বলতে থাকে, না, এটা হতে পারে না, মেহরাজ ভাই আমায় এভাবে ছেড়ে যেতে পারে না। বলেই কাঁদতে শুরু করে দেয়। পলক মেহেরাজের কবরের পাশে বসে কান্না করতে থাকে। মমতা বলে ওঠে, ওই মেয়ের নাটক আর আমাদের দেখার ইচ্ছা নেই। মুস্কান, তুই চলে আয়। মুস্কান মুখ ফিরিয়ে নিয়ে চলে যায়। পলক মেহেরাজের কবরের সামনে বসে বলতে থাকে, আপনি কিভাবে আমাকে একা ছেড়ে চলে গেলেন মেহরাজ ভাই? আমার কথা কি একটাবারের জন্য ভাবলেন না? এতটাই পর আমি আপনার কাছে। পলক এবার আকাশের পানে চেয়ে বলে, আমি কি আর একটা সুযোগ পাবো না সবকিছু ঠিক করার? অন্তত একটা সুযোগ যে আমার বড্ড দরকার। এমন সময় হঠাৎ পৃথিবীর বুকে আধার নেমে আসে। আকাশে ভেসে ওঠে রক্তিম চাঁদ। পলক অবাক হয়ে তাকিয়ে থাকে। এমন সময় তার সামনে সেই আগের বুড়ি মহিলাটা এসে দাঁড়ায়। পলক তাকে জিজ্ঞেস করে, আমি কি তাহলে আরো একটা সুযোগ পেতে চলেছি? কিন্তু এটাই তোমার শেষ সুযোগ। এই সুযোগে কাজে লাগিয়ে যদি কিছু করতে পারো তো ভালো, না হলে নিজের জীবনকে গোছানোর আর কোনো সুযোগ পাবে না। আমাকে এবার পারতেই হবে সব কিছু ঠিক করার। মেহরাজ ভাইকে আমায় বাঁচাতেই হবে, যে কোনো কিছুর মূল্যে হোক। এমন সময় বুড়ি মহিলাটা বলে ওঠে, এটা তুমি অনেক বড় একটা অঘটন ঘটাতে চলেছো। কারো মৃত্যু আটকানোর অধিকার তোমার নেই। কিন্তু মেহরাজ ভাইকে না বাঁচালে যে আমার জীবনটা অসম্পূর্ণ থেকে যাবে। দয়া করে কোনো একটা পথ বলে দিন যাতে আমি ওনাকে বাঁচাতে পারি। বেশ, তুমি চাইলে মেহেরাজকে মৃত্যুর মুখ থেকে বাঁচাতে পারো, তবে এর বিনিময়ে তোমাকে কিছু স্যাক্রিফাইস দিতে হবে। কি? এরপর বুড়ি তাকে এমন কিছু কথা বলে যা তাকে ভেতর থেকে একদম ভেঙে রেখে দেয়। তবুও পলক মেহেরাজের ভালোর কথা ভেবে বলে, যদি মেহরাজ ভাইকে বাঁচানোর জন্য আমাকে এমনটাই করতে হবে তো আমি সেটা করতে রাজি, তাতে আমার যত কষ্টই হোক। বেশ, তাহলে অতীতে গিয়ে নিজের জীবন শোধরানোর শেষ সুযোগটাকে কাজে লাগাও। এর মধ্যেই রক্তিম আলোয় ছেয়ে যায় চারিদিক। পলক চোখ ঢেকে ফেলে। আবারও প্রবেশ করে সময়ের চক্রবুজ্জে। চোখ খুলতেই নিজেকে বিয়ের সাজে আবিষ্কার করে পলক। আর এটা দেখে সে অবাক হয়ে যায়। তড়িঘড়ি করে তার পাশে বসে থাকা একজন বিউটি পার্লারের লোককে জিজ্ঞেস করে, আজকে কত তারিখ? আজ 6 জুন 2022। কেন? পলক অবাক হয়ে যায়, কারণ এই দিনেই তো তার সাথে আরাফাতের বিয়ে হয়েছিল। পলকের আরও মনে পড়ে মুস্কান তাকে বলেছিল আজকের দিনেই মেহেরাজের মৃত্যু হয়। পলকের বিয়ের দিনই মেহেরাজ 10 তলা থেকে পড়ে গিয়ে মারা যায়। অনেকের কাছে এটা আত্মহত্যা, তবে কেউ কেউ হত্যা বলেই সন্দেহ করে। পলক আর থাকতে পারল না। মুস্কান তো বলেছিল মেহেরাজ 2 টাওয়ার থেকে পড়ে গিয়েছিল আজকের দিনে। তাই সে আর সময় নষ্ট না করে উঠে দাঁড়ায় এবং জোরে দৌড় দেয়। বাইরে আসতেই পারভেজ ইসলাম আর পাভেল, জান্নাত সবাই পলকের দিকে এগিয়ে আসে। পারভেজ ইসলাম বলেন, তুই এত হন্তদন্ত করে কোথায় যাচ্ছিস? আজ না তোর বিয়ে? পলক হাঁপাতে হাঁপাতে বলে, এই বিয়ে আমি করতে পারবো না। পাভেল রেগে বলে, এসবের মানে কি বলক? আমরা তো তোর পছন্দের পাত্রের সাথেই তোর বিয়ে দিচ্ছি, তাহলে এখন তুই কেন এইভাবে বলছিস? সেসব অনেক কথা ভাইয়া, তোমাদের এখন সেটা বুঝতে হবে না। আমার হাতে সময় খুবই সংক্ষিপ্ত। বলেই পলক বের হতে নেয়। এমন সময় আরাফাত তার হাত ধরে তাকে আটকে দিয়ে বলে, এখান থেকে এক পাও বাইরে রাখবে না তুমি। আজ আমাদের বিয়ে, বিয়ে না হওয়া পর্যন্ত তোমার কোথাও যাওয়াও চলবে না। তোমার মতো জঘন্য একটা মানুষকে আমি বিয়ে করব এটা ভাবলে কি করে তুমি? জীবনে ভুল মানুষ একবারই করে। আমিও মানুষ চিনতে ভুল করেছিলাম অতীতে, কিন্তু সেই ভুল আর দ্বিতীয়বার তো আমি করব না।
বলেই পলক আরাফাতকে এক প্রকার ধাক্কা দিয়ে বেরিয়ে যায়। আরাফাত তো ভীষণ রেগে পলকের পিছু নিতে চায়, কিন্তু এমন সময় পাবেল এসে আরাফাতকে আটকায়, কারণ পলকই তাকে এটা করতে বলেছে। আরাফাত বলে, ছাড়ুন আমায়, আপনার বোন আমাকে এভাবে বিয়ের আসরে রেখে পালাতে পারে না। চুপ করো, তোমাকে এমনিতেই আমাদের কারো পছন্দ ছিল না। নেহাত পলক জোরাজোরি করেছিল, তাই আমরা এই বিয়েতে রাজি হয়েছিলাম। এখন যখন ও নিজেই এই বিয়েটা করতে চাইছে না, তখন এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। তাই আমি তোমাকে আর নিজের বোনের কোনো ক্ষতি করার সুযোগ দেব না। বলেই পাভেল আরো শক্ত করে আটকে রাখে আরাফাতকে। পলক ছুটতে ছুটতে 2 টাওয়ারের শীর্ষ এলাকায় এসে পৌঁছায়। সেখানে এসেই দেখতে পায় মেহেরাজ একদম ছাদের কিনারায় দাঁড়িয়ে। পলক এখানে এসেই তার নাম ধরে ডাক দিয়ে বলে, মেহরাজ ভাই। পলকের ডাক শুনে মেহেরাজ পেছন ফিরে তাকিয়ে বলে, তুমি তুমি কেন এসেছো এখানে? আমাকে কতটা ভাঙতে পেরেছো সেটা দেখতে? না মেহরাজ ভাই, আমার কথাটা শুনুন। আর কি শুনবো আমি? বারবার তুমি আমায় মিথ্যা আশ্বাস দাও, তারপর সেই আশ্বাস ভঙ্গ করো। কিন্তু এবার আর তা হবে না। এবার আমি যা সিদ্ধান্ত নেব তাই করব। তোমার কাছে এই ভালোবাসাটা একটা ছেড়ে খেলা মনে হতে পারে, কিন্তু আমার কাছে না। আমি তোমায় মন থেকেই ভালোবাসি, তাই তোমাকে অন্য কারো হতে দেখতে পারবো না। মেহরাজ ভাই প্লিজ কোনো ভুল ডিসিশন নেবেন না, আমার হাতটা ধরুন, আমি আপনাকে সবটা বোঝাচ্ছি। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, প্লিজ। এমন সময় হঠাৎ করেই কোথা থেকে আশরাফ সেখানে চলে আসে। সে এসেই বলে, তাহলে এখনও এইসব ড্রামা চলছে? ভালো, আমার কাজও সহজ হয়ে গেল। তোরা দুজন মিলে আমার যত ক্ষতি করেছিস সব কিছুর প্রতিশোধ আমি নিব। প্রথমে আমাকে আর জান্নাতকে এক হতে দিসনি, তারপর জুয়েলকেও জেলে পাঠিয়েছিস। আমার পিছনে পুলিশ লেলিয়ে দিয়েছিস তুই মেহরাজ। আমার সব অপকর্মের প্রমাণ পুলিশকে দিয়েছিস। এখন আমার তো ফাঁসি হবেই তো। আমি তোকেও শান্তিতে বাঁচতে দেব না। বলেই একটা বন্দুক বের করে মেহেরাজের দিকে তাক করে। মেহেরাজ অনুভূতিহীন হয়ে দাঁড়িয়ে থাকে। পলক বলে ওঠে, দয়া করে এটা করবেন না প্লিজ। কিন্তু আশরাফ পলকের কথায় কোনো গুরুত্ব না দিয়ে গুলি চালিয়ে দেয়। মেহেরাজকে বাঁচানোর জন্য পলক গুলির সামনে এসে পড়ে। গুলিটা পলকের বুক ভেদ করে যায়। তাল সামলাতে না পেরে পলক একদম ছাদের কিনারায় চলে যায়। আর তারপর মেহেরাজ পলককে এভাবে ছাদ থেকে পড়ে যেতে দেখে তার নাম ধরে চিৎকার করে ওঠে। আর এদিকে পলক পড়ে যেতে যেতে বুড়ির বলা কথাগুলো ভাবে। যদি তুমি কারো জীবন বাঁচাতে চাও, তো তার বিনিময়ে তোমার নিজের জীবন উৎসর্গ করতে হবে। পলকের মুখে হাসি ফুটে ওঠে। যদি তোমাকে বাঁচাতে আমার নিজের জীবন স্যাক্রিফাইস করতে হয়, তো আমি সেটাতেও রাজি মেহরাজ ভাই। পলক নিজেকে মহাশূন্যে ভাসমান অবস্থায় আবিষ্কার করে। সে ভেবেছিল তার জীবন প্রদীপ বুঝি একেবারেই নিভে গেছে। তার ভাগ্য তাকে আরেকটা সুযোগ দিয়েছে। পলক চোখ খুলতেই দেখল তার সামনে সেই চেনা বৃদ্ধ মহিলাটিকে। এতদিনে পলক তার পরিচয় পেয়েছে, তাই তো মৃদু হেসে বলে, আপনি তাহলে আমাদের ছোটবেলায় পড়া সেই চাঁদের বুড়ি? এতদিনে আমায় চিনতে পারলি মেয়ে? আপনাকে অসংখ্য ধন্যবাদ চাঁদের বুড়ি। আজ আপনার সাহায্যের মাধ্যমেই আমি সবার জীবন এত সুন্দর করে গুছিয়ে নিতে পেরেছি। আর তোর জীবনের কি হবে? পলকের মুখটা মলিন হয়ে যায়। সে বলে, আমার জীবন প্রদীপ তো নিভেই গেছে। পাগলি মেয়ে, অতীত শোধরানোর সুযোগ পেয়ে নিজে বাদে আর সবার কথা ভাবলি, আর তোর কথা একটিবারও ভাবলি না। এতটা নিঃস্বার্থ কি হওয়া যায়? পলক স্মিত হেসে বলে, সবার খুশিতেই আমার খুশি। আমি শুধু এতটুকুই চাই যে সবাই ভালো থাকুক। পলকের কথা শুনে এবার চাঁদের বুড়ি মুচকে হেসে বলে, তুই সবার কথা ভাববি আর তোর কথা কেউ ভাববে না, এমনটা কি হতে পারে? আমি তো আছি তোর কথা ভাবার জন্য। মানে? তোর জীবন এখনো শেষ হয়ে যায়নি পলক। আমি তোকে রক্ষা করেছি। এই সময়ের প্রতিক্রিয়া হয়তো আজ এখানে শেষ হলো, তার থেকে শুরু হলো তোর নতুন জীবনের সূচনা। বলেই চাঁদের বুড়ি হাসলেন। অতঃপর তার শরীর থেকে লাল রক্তিম দুতি বের হলো, যা আবারও পলককে এক সময়ের চক্রবুর্জে প্রবেশ করালো। নিমিষেই পলক চাঁদের বুড়ির সামনে থেকে গায়েব হয়ে গেল। চাঁদের বুড়ি মুচকি হেসে বলল, পলকের সময় অভিযান তো আজ শেষ হলো, কিন্তু রক্তিম পূর্ণিমার সমাপ্তি এখনো ঘটেনি। এই পৃথিবীর বুকে আবারও নেমে আসবে রক্তিম পূর্ণিমা, তবে এবার অন্য কারো জীবনে, অন্য কাউকে দ্বিতীয় সুযোগ দিতে। তো আপনারা কি চান আবারও কেউ এমন সুযোগ পাক? তাহলে আপনাদের জন্য তার কাহিনীও নিয়ে আসা হবে। বলেই একটা ফিচেল হাসলো চাঁদের বুড়ি।
পলকের যখন জ্ঞান ফিরল তখন সে নিজেকে নিজের ঘরে আবিষ্কার করলো। তার সামনে বসে আছে তার বাবা মা এবং ভাই ভাবি। পলকে উঠতে দেখেই তো তার ভাবি জান্নাত বলে ওঠে, তুমি হঠাৎ করে জ্ঞান হারালে কিভাবে পলক? পলক বলার মতো কিছু খুঁজে পেল না। এদিকে পাভেল বলল, ওদিক খুশিতে বোধ হয় অজ্ঞান হয়ে গেছে। বলেই হাসলো। জান্নাতও হেসে উঠল। নূর বেগম বললেন, একদম আমার মেয়েটাকে নিয়ে মজা করবে না। ওর উপর দিয়ে যা ঝড় গেছে তা বলার মতো না। 2 বছর আগে তো মরতে মরতে বেঁচে গিয়েছিল। ওর সামান্য কিছু হলেও আমার বুক কেঁপে ওঠে। এমন সময় ফারিয়া পলকের রুমে প্রবেশ করে বলে, আপনাকে এত চিন্তা করতে হবে না আন্টি, পলকের খেয়াল রাখার মানুষটা এখন চলে এসেছে। পাভেল ইসলাম বলে উঠেন, ও তাহলে এতদিনে মহাশয়ের আমেরিকা থেকে ফেরার সময় হলো। পলক তো কিছুই বুঝতে পারছিল না যে সবাই কার কথা বলছে, তাই সে অবাক হয়ে সবার দিকে তাকিয়েছিল। একটু পরেই রুশাদ রুমে প্রবেশ করে। রুশাদের পিছন পিছন রুমে এমন একজন প্রবেশ করে যাকে দেখিয়ে পলক অবাক হয়ে যায়। অস্ফুট স্বরে বলে ওঠে, মেহরাজ ভাই। মেহেরাজকে এভাবে ঠিকঠাক দেখে পলক নিজেকে সামলাতে পারে না, দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। মেহেরাজও পরম আবেশে বলে, একদম চিন্তা করো না, এখন আমি যখন এসে গেছি তো সব ঠিক হয়ে যাবে। কোথায় ছিলেন আপনি এতদিন? আমি তো এখানে ছিলাম, তোমার মনে। বলেই পলকের বুকের দিকে ইশারা করে মেহেরাজ। পলক লাজুক হাসে। এদিকে পারভেজ ইসলাম এবং নূর হোসেনের লজ্জা লাগছিল, তাই রুম থেকে বেরিয়ে যান। তাদের সাথে সাথে জান্নাত আর পাভেলও। ফারিয়া হালকা কেশে বলে, আর এটা তো খেয়াল রাখা উচিত যে রুমে আরও কেউ আছে। পলক এবার লজ্জা পেয়ে দূরে সরে আসে। ফারিয়া বলে, থাক, আর এত লজ্জা পেতে হবে না। আগামীকালই তো তোদের বিয়ে, তারপর তোদের নতুন জীবন শুরু হবে। আপাতত আমার আর রুশাদের তরফ থেকে রইল প্রাণ ঢালা শুভেচ্ছা। তোদের ভবিষ্যৎ জীবন সুখের হোক। বলেই ফারিয়া বাইরে বেরিয়ে যায়। রুশাদও যায় তার পিছন পিছন। তারা বেরিয়ে যেতেই মেহেরাজ পলকের সামনে এসে বলে, অবশেষে তুমি রক্তিম পূর্ণিমার বেড়াজাল থেকে মুক্ত হয়ে আমার জীবনে ফিরলে। পলক তা একেবারেই অবাক হয়ে যায়। হতবাক স্বরে বলে, তুমি কিভাবে জানলে যে আমি সবটাই জানি। চাঁদের বুড়ি সেদিন আমায় সব বলেছে। এটা বলেই মেহেরাজ মনে করে সেই দিনটা, যেদিন পলক ছাদ থেকে পড়ে গিয়েছিল। এরপরই চারিদিক রক্তিম আভায় ছেয়ে যায় এবং সেই রক্তিম আভায় জ্বলে পুড়ে ছাই হয়ে যায় আশরাফ। অতঃপর সেই রক্তিম আলোর মাধ্যমে পৃথিবীতে নেমে আসে চাঁদের বুড়ি। মেহেরাজ সেদিন অবাক হয়ে গেছিল। তখন চাঁদের বুড়ি তাকে সবটা খুলে বলেছিল যে পলকের সাথে কি কি ঘটেছে এবং কিভাবে সে বারবার সময়ের ভ্রমণ বা টাইম ট্রাভেল করছে। সব শুনে মেহেরাজের কাছে অবিশ্বাস্য ঠেকলেও পারিপার্শ্বিকতা তাকে বুঝিয়ে দেয় এসবই সত্য। এরপর মেহেরাজ চাঁদের বুড়িকে বলে পলকের প্রাণ ফিরিয়ে দিতে। চাঁদের বুড়ি রাজি হয়, তবে একটা শর্ত দেয় যে তাদেরকে কিছু বছরের বিচ্ছেদের মধ্যে থাকতে হবে। মেহেরাজ পলককে রক্ষা করার জন্য সেই শর্তে রাজি হয়ে যায়। এরপর চাঁদের বুড়ি মেহেরাজকে আবারও একটা সুযোগ দেয়। এবার সে রক্তিম পূর্ণিমার আলো দিয়ে মেহেরাজকে অতীতে পাঠিয়ে দেয় এবং মেহেরাজ পলকের গুলি লাগার আগেই তাকে রক্ষা করে। তবে এবারও আশরাফ যথারীতি রক্তিম পূর্ণিমার আলোয় পুড়ে ভস্ম হয়ে যায়, কারণ তার মতো পাপীর বেঁচে থাকার কোনো অধিকার নেই। এরপরই চাঁদের বুড়িকে দেওয়া শর্ত পালনে চাঁদের বুড়ি মেহেরাজকে আর পলককে আলাদা করে দেয়। আর আজ 2 বছর পর তাদের মিলনের পালা এসেছে। মেহেরাজ আবেগ আপ্লুত হয়ে বলে, আজ আমি খুব খুশি। আমাদের মধ্যে আর কোনো বাধা রইল না। সব বাধা অতিক্রম করে আজ আমরা এক হতে পারবো। তাই সমর্থন জানিয়ে বলে, আজ আমাদের জীবনে আর কোনো সমস্যা নেই। আজ সত্যি আমরা বাধাহীন জীবনে পা রাখতে চলেছি। পরের দিন ধুমধাম করে তাদের দুজনের বিয়ে হয়ে যায়। তাদের বিয়ের দিনটাও ছিল পূর্ণিমার, তবে আজ আর রক্তিম পূর্ণিমা নয়, আকাশে স্বাভাবিক এক চাঁদ। পলক ও মেহেরাজ ব্যালকনিতে দাঁড়িয়ে চন্দ্রবিলাস করছে। পলক বল, আজ চাঁদটাকে ভীষণ সুন্দর লাগছে, তাই না? তবে আমার রক্তিম পূর্ণিমা তো বধূর মতো নয়। বলেই দুজনেই একসাথে হেসে ওঠে। উপর থেকে চাঁদের বুড়ি তাদের দেখে হেসে বলে, রক্তিম পূর্ণিমা তোমাদের জীবনে সুখ নিয়ে আসুক। এরপরই চাঁদ আবারও রক্তিম হয়ে ওঠে, যা নবদম্পতির জন্য আশীর্বাদ স্বরূপ।